স্পেসিফিক টপিক নিয়ে আমরা যেন কিছু ডিসকাশন করি। তো আজকে সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা। একসাথে যেমন অনেক স্টুডেন্টসদের এটা কোয়ারি ছিল, সেটা বলা ভুল হবে, অনেক যারা গার্জিয়ান রয়েছেন তাদেরও এই বিষয়টি নিয়ে অনেক কিছু জানার ছিল, অনেক কিছু কোয়েশ্চেন ছিল। তো আজকে সেই টপিকটিকে নিয়েই আজকে আমাদের এই ইউটিউব ভিডিওটি। টপিকটি হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন থাকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, অর্থাৎ ক্লাস 12 অনেক স্টুডেন্টসরা কমপ্লিট করে, ক্লাস 12 কমপ্লিট করার পরে তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য সেটা পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে, বা হতে পারে কোনো স্পেসিফিক কোনো সাবজেক্টে অনার্স করতে পারে, সেটা ইংলিশ হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, অন্যান্য সোশ্যাল সায়েন্সের কোনো পেপার হতে পারে, সায়েন্সের কোনো পেপার হতে পারে। তো এই সমস্ত বিভিন্ন টপিক নিয়ে বা সাবজেক্ট নিয়ে স্টুডেন্টসরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, কিন্তু তারপরেও অনেকের এটা দাবি থাকে বা অনেকের এটা ইচ্ছা থাকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি ল নিয়ে পড়তে চাই। তাহলে আজকে আমাদের ভিডিওটি হচ্ছে যে সেই লিগ্যাল এডুকেশনের, অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন কেউ যদি মনে করে লিগ্যাল এডুকেশন নিয়ে এগোবে, তাহলে তার দিক থেকে কি কি স্কোপ রয়েছে, কি কি অপরচুনিটিস রয়েছে, আদৌ সেটা করতে সেই স্টুডেন্টই পারে কিনা, এই সমস্ত বিভিন্ন টপিক নিয়ে আজকে আমাদের এই ইউটিউব ভিডিওটি এবং অবশ্যই আজকে আমাদের এই ডিসকাশনটি। এবং বলে রাখছি যে আজকে আমাদের সাথে খুব আনন্দের সাথে জানাচ্ছি, আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এসএনজি স্যার, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের এক্স এক্সামিনার অ্যান্ড সেটার। তো আমি স্যারকে আমার সাথে আসতে অনুরোধ করব। প্রত্যেককে নমস্কার। আচ্ছা, আজকে মানে অনেক স্টুডেন্টসের এই কোয়েশ্চেনটা ছিল মূলত যে 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারপরে তারা ল নিয়ে কিভাবে এগোতে চায়, বা কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে কিভাবে তারা করতে পারে, বা আদৌ পারে কিনা, তাতে তাদের সুবিধা বা অসুবিধা, এই সমস্ত বিষয়গুলো কেমন কি কি থাকছে, এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমাদের ডিসকাশনটি। আজকের আলোচনাটা খুবই ভালো আলোচনা। তার কারণটা হচ্ছে যে এক তো আমি আমার নিজের যে একাডেমিক ফিল্ড, সেটা তো পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি, এই দুটো সাবজেক্টে যেহেতু আমার মাস্টার্স, এবং আমার মনে আছে আমি যখন 2007-এ পলিটিক্যাল সায়েন্সে এমএ কমপ্লিট করার পর আমার প্রথম জব ছিল কিছুদিনের জন্য অবশ্যই, সেটা হচ্ছে রাইস, রয়্যাল ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম। তো এই বেশি দিন না, মানে 4-5 মাস আমি ওখানটায় অ্যাজ এ টিচার্স হিসাবে কাজ করেছিলাম। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা রিসার্চের পেপারসের জন্য আমার চাকরিটা ছাড়তে হয়, যেহেতু একাডেমিক কোয়ালিফিকেশনটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় বলে মনে করেছিলাম। তো দ্যাট ইজ ওয়াই আমি একটা জিনিস দেখছি, আমাদের বেঙ্গলের সোসাইটিতে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর মানুষ একাডেমিক ফিল্ডে যেতে চায়। তার একটা আর্থসামাজিক কারণ আছে, প্রচুর মানুষের মধ্যে অর্থনৈতিকভাবে মধ্যবিত্ত মানুষ, তারা পড়াশোনার জিনিসটা, সংস্কৃতি জিনিসটাকে বেশি ইম্পর্টেন্স বলে মনে করে। এইবার প্রশ্ন হচ্ছে, বাঙালির মধ্যে একটা মোটিভেশনসের অভাব সবসময় কাজ করে। আমি এটা এই কারণটায় বলছি, আমার মনে আছে রাইসে পড়াতে গিয়ে একবার বর্ধমানে গেছিলাম, ওদের ওখানে বর্ধমানে রাইসের সেন্টার ছিল। সেখানে দেখেছিলাম এমএসসি এবং এমবিএ কমপ্লিট করে, আমার থেকে অনেক বয়সের ছিল, বয়স ছিল, আমার থেকে সিনিয়র ছিল। তো এমবিএ এবং এমএসসি কমপ্লিট করে সে এসছে ডাব্লিউবিসিএস করবে। মানে আমার কাছে অবাক লেগেছিল সেই দিনই যে ডাব্লিউবিসিএস তো গ্র্যাজুয়েশনের পর করা যায়, এবং মোটামুটি সোশ্যাল সায়েন্স হিসেবে পলিটিক্যাল সায়েন্স থাকলে সুবিধে হয়। আদারওয়াইজ মোটামুটি একটা সোশ্যাল সায়েন্স ভালো করে পড়াশোনা করলে, একটা গাইডেন্স নিয়ে খুব ইজিলি ডাব্লিউবিসিএস ক্র্যাক করা যায়, খুব বেশি অসুবিধা হয় না। সেখানে কেউ একজন বিএসসি কমপ্লিট করে, এমএসসি কমপ্লিট করে, তারপর এমবিএ করে, তার হঠাৎ করে মনে হলো না এবার হয়তো ডাব্লিউবিসিএস করতে যাবে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। আসলে সমস্যাটা হচ্ছে বেঙ্গলের সোসাইটিতে খুব ডাইনামিক্যালি অনেক কিছু চেঞ্জ হয়েছে। একটা বৃহৎ সংখ্যক মানুষ একাডেমিক ফিল্ডেই পড়াশোনা করে, এটা নো ডাউট। প্রফেশনাল কোর্স খুব বিশেষ পার্সেন্টেজটা খুব কম। তার অন্যতম কারণ আছে, সেটা আগে বলি যে একাডেমিক ফিল্ডে থাকতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে কিছুটা ধৈর্য এবং অবশ্যই মেধাটাকে চর্চা করা। অর্থাৎ বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করছি, সেটা হতে পারে ইকোনমিক্স, হতে পারে ইংলিশ লিটারেচার, হতে পারে বেঙ্গলি, হতে পারে সোশ্যাল সায়েন্সের অন্য সাবজেক্ট, হতে পারে পিওর সায়েন্সের অন্যান্য সাবজেক্ট, সেটাকে কন্টিনিউ চর্চা করে যাওয়া। এবং তার জন্য কিন্তু ধৈর্য একটা ইম্পর্টেন্ট।
কনসেন্ট্রেশন একটা ইম্পর্টেন্ট, এবং অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রফেশনাল পার্টটা, অর্থাৎ জীবন জীবিকা। এটাকে বাদ দিয়ে মানে পেটে ভাত নেই এদিকে আমি খুব ভালো বই কিনে বই পড়তে যাব, এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সেই লেখাটা মনে পড়ছে যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রূপ, এটা হয় না। যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষই, অনেক ছাত্রছাত্রী, তারা কেউ প্রথমে এইচএস পাস করে তার মনে হচ্ছে আমি সোশ্যাল সায়েন্স বলছিলাম যে এরকম প্রচুর ছাত্রছাত্রীকে আমি দেখেছি যারা এইচএস এর পর এই সাবজেক্টগুলোতে এসেছে, তারা আগে থেকে কিন্তু মোটিভেটেড নয় যে আমি প্রফেশনাল কোর্স হিসেবে। দেখো একটা জিনিস পরিষ্কার, তুমি পিওর সায়েন্স পড়েও প্রফেশনাল কোর্স মানে প্রফেশনাল লাইফে যেতে পারো, কমার্স পড়েও যেতে পারো, সোশ্যাল সায়েন্স পড়েও যেতে পারো, লিটারেচার পড়েও, স্কোপটা বড় অনেক বেশি, অনেক বেশি। কারণ তার কাছে দুটো রাস্তা খুলে না শুধু দুটো রাস্তা নয়, একটা পরিষ্কার কথা বলছি, সোশ্যাল সায়েন্স পড়ে লিটারেচার পড়ে অনেক বেশি স্কোপ। বাট এখানে একটা প্রশ্ন আছে, আমি সাংবাদিকতা নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, আমাদের যারা সাংবাদিকতা পড়েছেন, বিবি স্যার বলে, বি ভট্টাচার্য বলে একজন আছেন, আমি শিখা ম্যাডাম একসময় 24 ঘন্টা স্পিকারও ছিলেন উনি, মোনালিসা ম্যাডাম একসময় আমাদের বর্তমানের ক্রাইম রিপোর্টার ছিলেন। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি সাংবাদিকতায় বহু মানুষকে চিনি যারা এজে এবং শুধু নাম করা সাংবাদিক, তারা কিন্তু কেউ প্রথাগত সাংবাদিকতা বলে, তারা অধিকাংশ ক্ষেত্রেই লিটারেচার এবং সোশ্যাল সায়েন্স থেকে এসেছে। ফলে এবং একাডেমিক সাবজেক্ট পড়াশোনা করে তার স্কোপটাও অনেক বেশি, কিন্তু ওই যে একটা জিনিস বললাম যে সেই জায়গায় মেধা চর্চাটা এবং ধৈর্যটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবার আমরা দেখতে পাই মধ্যবিত্তের মধ্যে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, কি খুব দ্রুত পয়সা কিভাবে ইনকাম অর্জন করা যায়। এটা না একদম অবাস্তব একটা ঘটনা, মানে অনেকেই ভাবে যে কিভাবে আমি একটা দ্রুত পয়সা ইনকাম করতে পারি। অ্যাকচুয়ালি দ্রুত পয়সা ইনকাম করা সম্ভব নয়, সমাজে প্রতিষ্ঠিত হওয়াটাও খুব কঠিন, এবং ভারতবর্ষের যে আর্থসামাজিক পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে যে খুব দ্রুত কেউ পয়সা ইনকাম করে নিজেকে এস্টাবলিশ করতে পারবে এরকম ঘটনা কিন্তু পুরোটাই অবাস্তব। নিউ জেনারেশনের কাছে চাকরি, সরকারি চাকরি প্রায় নেই, বেসরকারি ক্ষেত্রেও যে পরিস্থিতি খুব বাজে। এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারা ভেবে উঠতে পারে না যে আমি এর পরে কি পদক্ষেপ নেব, বা হয়তো তাদেরকে গাইড করার মতো কেউ সমস্যা থাকে। ফলে অনেকের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যে আমি সহজে প্রফেশনাল কোর্স হিসাবে কোনটাকে বেছে নিতে পারি। কারণ দেখো একটা পরিষ্কার, মেডিকেল সায়েন্স বা মেডিকেলে যাওয়ার সংখ্যাটা এইরকম সাবজেক্ট থেকে এসে সংখ্যাটা খুব কম, পার্সেন্টেজটা খুব কম। 2, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অনেকেই যায়। 3, যেটা আমাদের এখন প্রবণতা দেখতে পাচ্ছি, মানে কোনোটাই তো বাজারকে বাদ দিয়ে নয়, বাজারে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, যেহেতু সেলফ ফিন্যান্স কলেজ বা প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে এডুকেশনে, লয়ের প্রতি একটা ডিমান্ড তৈরি হয়েছে। 2 ধরনের ছাত্রছাত্রী লটা পড়তে আসে বলে আমরা জানি। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, সেখানটায় প্রায় 6টা থেকে 7টা ইউনিভার্সিটি, এখন 7খানা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী পড়ে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি, যেহেতু এটা কলকাতার মধ্যে অবস্থিত, কলকাতা ইউনিভার্সিটিতে অধিকাংশ ছাত্রছাত্রী জয়েন করে, ন্যাচারালি এটা কলকাতার মধ্যে ছিল। বাট এই কলকাতা ইউনিভার্সিটিতে আমাদের যারা যারা ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে ম্যাক্সিমামটাই, অবশ্যই ম্যাক্সিমামটাই এইচএস পাস করে বিএলএল দেয় না, তার মানে 5 ইয়ার্সের কোর্স, 5 ইয়ার্স বিএলএল কোর্স। কিন্তু এমনও আছে আমাদের এখানটায় যারা কিনা একবার গ্র্যাজুয়েশন কমপ্লিট পাপিয়াই গেছে, একবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে, তারপরে আবার সে বিএলএল এন্ট্রান্স দিয়ে কিছু না, তাতে তার টাইমিংটা অনেকটা বেশি লাগে। এবার এটাকে যদি আমি বাইপাস করি, এই পদ্ধতিটা যদি বাইপাস করি, কারণ একটা সময় ল কিন্তু আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই পড়াশোনা করা। বিখ্যাত বিখ্যাত রাজনীতিবিদ আছেন, আমরা জ্যোতি বসুর নাম বলতে পারি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের নাম বলতে পারি, এরকম প্রচুর মানুষ আছেন যারা কিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে ল পড়েছেন। সুতরাং এরকম অনেক এক্সাম্পল রয়েছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ল পড়েছেন, এই বিষয়ে কোনো ভুল কিছু নেই। ফলে আমরা ছাত্রছাত্রীদের এটাই বলবো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভাবছো যে আদৌ কি ল পড়া সম্ভব, আমরা বলবো অবশ্যই সম্ভব, এবং নাম করা পশ্চিমবাংলার নাম করা বিশ্ববিদ্যালয়গুলো সেই সুযোগ তোমাদের দিচ্ছে। ফলে
দুটো জিনিস, এটা কোনো মানেই নয় যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি, সরি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ল করতে পারবো কিনা। আমার মতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে ল করলে সুবিধাটা অনেক, ধৈর্য ধরতে হবে একটুখানি, সুবিধাটা অনেক। যেমন আমাদের এখানে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টসরা রয়েছে তারা প্রায় প্রত্যেকেই ন্যাচারালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসছে, এলএলবি করছে, সোনারপুরে যে কলেজ রয়েছে সেই কলেজে পড়াশোনা করে। অনেকেই আছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধে অনেক। হ্যাঁ, অনেকে ইংলিশ অনার্সও অনেকে কমপ্লিট ইংলিশ করে অনার্স তারপরে নিয়ে ল পড়ছে। করছে। ফলে যারা যারা ল করতে চাইছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, এটা ভাবার কোনো কারণ নেই যে এ বাবা কলকাতা ইউনিভার্সিটি বিএলএলবি অফার করে, আমি তো তাহলে কোথায় যাব। একদম ভুল ধারণা। আমার ব্যক্তিগত মতামত, তোমার কাছে দুটো ফ্রন্ট খুলে গেল। এক, তুমি গ্র্যাজুয়েশন তোমার নিজস্ব একটা সাবজেক্টে রয়েছে, যদি সেটা পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের ভালো কোনো সাবজেক্ট, সব সাবজেক্টই ভালো, সোশিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে আসো, লয়ের ক্ষেত্রে তুমি হচ্ছে একদম পারফেক্ট পারসন, একদম পারফেক্ট পারসন। আমাদের এখানটায় যারা ছাত্রছাত্রীরা জয়েন করেছে বিদ্যাসাগরে, আমরা তাদের প্রত্যেককে বলছি তোমাদের কলকাতা ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী তাদের তুলনায় বুঝতে সুবিধা হবে, কারণ অনেক অনেক বেশি ইজি হবে যারা ইংলিশ থেকে এসছে তাদের ক্ষেত্রেও, কারণ ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্টর। এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা ডেফিনেটলি ফ্যাক্টর। আর তার থেকেও সেই সমস্ত স্টুডেন্টরা অনেক বেশি অলরেডি ম্যাচিউরড হয়ে যাচ্ছে, অনেক পরিমাণে, যার ফলে লয়ের সাবজেক্টগুলোকে অনেক বেশি অ্যাক্সেস করতে পারবে। অনেক বেশি। এইটাই বলতে চাইছি, কারণ অলরেডি তারা ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থাটা পড়াশোনা করেছে। পলিটিক্যাল সায়েন্স যারা পড়েছে তারা তো মানে মাদার সাবজেক্টটা পড়ে এসেছে, কনস্টিটিউশন পড়েছে, ইন্ডিয়ান পলিটিক্স পড়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম পড়েছে। ফলে তার কাছে এই সাবজেক্টগুলো লকে বাদ দিয়ে দেয় একদম না। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তো মানে 3 বছর সোশ্যাল সায়েন্স পড়ে, আন্তর্জাতিক রাজনীতি থেকে রাষ্ট্রবিজ্ঞান সবটাই, এবং সমাজতত্ত্ব, ভারতীয় সমাজতত্ত্ব এবং অর্থনীতি সবটাই পড়তে হচ্ছে। বেসিক্যালি লাস্ট 2 বছর হচ্ছে লয়ের কোর পেপারস গুলো আসছে, তার মধ্যেও ইন্টারন্যাশনাল ল, জুরিসপ্রুডেন্স, হিউম্যান রাইটস সবটাই পলিটিক্যাল সায়েন্সের পার্ট। ফলে খুব ভালো যারা বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং কমপ্লিট করে ভাবছো যে আমি এবার কি করব। আমি যদি ওই সাবজেক্টের কথা বলছি, কেউ যদি পলিটিক্যাল সায়েন্স অনার্স করে মনে করে যে আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করতে চাইছি না, লয়ে কি আমার হবে, চিন্তা ভাবনা না করে লয়ে শিফট করে যাবে। তার কারণ ইউ আর দ্য ওয়ান অফ দি পারফেক্ট পারসন, ডেফিনেটলি একদম তুমি শিফট করতে পারো, কোনো অসুবিধে নেই, বরং তোমার ক্ষেত্রে সুবিধাটাই অনেক। আচ্ছা, এইবারে একটা জিনিস বলি যেটা ম্যাডাম একটু বেটার বলবেন, যে অনেকেরই কম্প্যারিজনের মধ্যে আসে যে কলকাতা ইউনিভার্সিটি বিএলএলবি দেয়। নো ডাউট কলকাতা ইউনিভার্সিটিতে একটা আলাদা ট্র্যাডিশনস রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে, ভারতবর্ষের আধুনিক শিক্ষার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ। সেই জায়গায় দাঁড়িয়ে যে অন্য ইউনিভার্সিটি, এখন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এলএলবিটা দেয় না, 3 বছর দেয় না, বিএলএলবি দেয় শুধু 5 ইয়ার্সটা দেয়। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলায় রয়েছে যারা কিনা এলএলবি পাশাপাশি বিএলএলবিও দেয়। এটা আমি বলবো ম্যাডামকে, যেহেতু উনি লয়ের ফ্যাকাল্টি আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, উনি বিষয়টা নিয়ে একটুখানি। আচ্ছা, যেটা মূল বক্তব্য যে এই বিএলএলবি আর এলএলবি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আলটিমেটলি ডিফারেন্স এখানে কিছুই নয়। যেখানে বিএলএলবি করা হচ্ছে সেখানে মানে তাদের যাদের গ্র্যাজুয়েশন অলরেডি নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, আগে তাদেরকে সোশ্যাল সায়েন্সের পেপারগুলো পড়ানো হচ্ছে প্রথম 2 বছরে, তারপরে তার সাথে লয়ের পেপারও থাকে, কিন্তু 2 বছর পরে আলটিমেটলি শেষের যে 3 বছর থাকছে সেই 3 বছরে লয়ের পেপারগুলোকে বেশি পরিমাণে ইনক্লুড করা হচ্ছে এবং সম্পূর্ণভাবে লয়ের পেপার থাকছে। যেখানে এলএলবিতে কোনো সোশ্যাল সায়েন্সের পেপার আলাদা করে তাদেরকে পড়তে হচ্ছে না, সবটাই অ্যাজ আ হোল লয়ের পেপার থাকছে। কনস্টিটিউশনাল ল থাকছে, ব্যাংকিং ল থাকছে, যেটাকে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলছি, সিপিসি, সিআরপিসি, আইপিসি, যেগুলো হার্ডকোর লয়ের পেপার বলে পরিচিত আর কি, একদম ডিরেক্টলি সেইগুলোকে করানো হচ্ছে এলএলবিতে। ডিগ্রির কোনো আলাদা ডিফারেন্স কিছুই নেই, যে বিএলএলবি আর এলএলবি দুটো সম্পূর্ণ ইকুইভ্যালেন্ট, কারণ এলএলবি যারা ধরেই নেওয়া হয়েছে তারা গ্র্যাজুয়েশন করেই তারপরে এলএলবিতে শিফট করেছে, আর বিএলএলবি যারা সেটা ধরে নেওয়া হয় যে গ্র্যাজুয়েশন করেনি, গ্র্যাজুয়েশনটা করিয়ে তারপরে গিয়ে সেই কলকাতা ইউনিভার্সিটি সিলেবাস বা বর্ধমান ইউনিভার্সিটিতেও আছে, অনেক বর্ধমান ইউনিভার্সিটিতেও রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও রয়েছে, সেখানেও বিদ্যাসাগরও 5 ইয়ার্সের প্লাস 3 ইয়ার্সের দুটো কোর্স অফার করা হয়। এটাই সুবিধা। তাহলে ডিগ্রির কোনো আলাদা ডিফারেন্স কিছুই নেই, সব ডিগ্রি ইকুইভ্যালেন্ট। এবং অনেকের একটা ট্যাবু কাজ করে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, অবশ্যই সেটা তো রয়েছে, এবং সেই ডিগ্রির একটা আলাদা ইম্পর্টেন্স দেওয়া হবে। হ্যাঁ,
যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা করছো বা লটা করবে বা এলএলবিটা কমপ্লিট করবে, দেখে নেবে সেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড কিনা। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে নো ডাউট কোনো প্রবলেম নেই, সেটা যেই ইউনিভার্সিটি হোক না কেন, যে কলেজই হোক না কেন, সব কলেজ সব ইউনিভার্সিটি ডিগ্রির সমান ভ্যালু রয়েছে। তবে অবশ্যই একটাই শুধু নোট, সেটা হচ্ছে মনে রাখতে হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড করেছে কিনা। যদি অ্যাপ্রুভ করে তাহলে চোখ বন্ধ করে সেই ইউনিভার্সিটির আন্ডারে এলএলবি কমপ্লিট করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার একটু যেটা বলার, সেটা অনেকেই মনে করে যে এই যে যারা এলএলবি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এলএলবিতে এসে যেটা বলতে গিয়ে মানে তোমার জায়গাটায় চলে আলোচনা এলো, সেটা হচ্ছে সুবিধে হচ্ছে আমরা যে বলি আমাদের ইনস্টিটিউটের থেকে যে জুডিশিয়ারি এবং WBCS এর যে কোর্সটাও করানো হয়, মজার ব্যাপার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এলএলবি করছে তাদের তারা যদি কোর্সটা করতে চায় তারা কিন্তু 1 বছরের মধ্যেই জুডিশিয়ারি দিতে পারবে না, WBCS এ বসতে পারে। এবং মজার বিষয় WBCS এর ক্ষেত্রে তাদের সুবিধাটা হবে যারা ধরো ইংলিশ অনার্স থেকে এসেছে বা কমার্স থেকে এসেছে বা পিওর সায়েন্স থেকে এসেছে, সে অন্তত 1 বছর লয়ার পেপারসগুলো একটু ঘাটাঘাটি করলে তার কিছুটা আইডিয়া তৈরি হয়ে যাবে এবং সে একটা বছর পরেই, কারণ গ্র্যাজুয়েশনই হচ্ছে তোমার কন্ডিশনস, যে কোনো জবসে দিতে পারবে, যেটা কিনা সিউর ক্ষেত্রে পুরো 5 বছর না হলে সে দিতে পারবে। এটা একটা বিষয় যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাচ্ছে, অর্থাৎ তার কাছে কিন্তু দুটো স্কোপ খুলছে। সে নিজের একটা আলাদা সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, পাশাপাশি সে এলএলবি করছে। এমনকি আমি নিজে ব্যক্তিগতভাবে জানি অনেক ল পাশ করে সাংবাদিকতা পর্যন্ত করছে। তারা কিনা অনেকেই একসময় লিটারেচার পড়েছে, পরে এলএলবিটা করে নিয়েছে। তার ফলে এই যে কোর্ট বিট যেগুলো হয় সেখানে যে ইন্টারপ্রিটেশন, কারণ যে কথা বলছি যে স্পোর্ট বিটটা করে সাংবাদিকতা করতে গিয়ে তার পক্ষে কিন্তু জানা সম্ভব নয়, ফলে সে কিন্তু ইজিলি কোর্ট বিটগুলো করতে পারে। এরকম অনেক সুবিধে আছে। শুধু তাই নয়, এনজিও, হিউম্যান রাইটসের বিভিন্ন জায়গায় জব ইজিলি তারা না। এখানে আমি একটা জিনিস বলবো, অনেকের কাছে একটা ধারণা থাকে, সাধারণ মানুষের কাছে তো অবশ্যই যারা ল নিয়ে পড়ে তাদের কাছেও এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি ল পাস করার পরে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস মানে ডাইরেক্টলি আমাকে কোর্টে গিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে আমি লয়ার। প্র্যাকটিস ইজ ডিফারেন্ট থিং। প্র্যাকটিস সম্পূর্ণ ডিফারেন্ট থিং। শুধু এটা নয় যে প্র্যাকটিসের স্কোপটাই তোমাদের কাছে রয়েছে বা শুধু তোমাদের কোর্টে গিয়েই প্র্যাকটিস করতে হবে এমনটা নয়। নিজের কোনো ল ফার্ম থাকতে পারে, তুমি যে কোনো কোম্পানির আন্ডারে, অনেক কোম্পানি এখন রয়েছে যারা আগে ট্রেনিং পিরিয়ড কিছু সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে যে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপটা করাই, তাদের যে সার্টিফাইড করা হয় আমাদের ইনস্টিটিউট থেকে, গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট আমাদের, সেখান থেকে সার্টিফাইড করা হয় প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ। সেটা ভ্যালুটাই অনেকটা, তার যে ভ্যালু, তার গ্র্যাভিটিটা অনেকটা বেশি, কারণ তুমি ওয়ার্কশপটা করছো। মানে আলটিমেটলি এই প্র্যাকটিক্যাল মানে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে যে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপটা করানো হয় স্টুডেন্টদেরকে, ওরা লয়ার না হওয়ার আগে পর্যন্ত আগের মধ্যেই আর কি, তখনও হয়তো তার আগে ছোট ছোট বিভিন্ন কাজগুলো তারা করতে পারছে প্র্যাকটিক্যাল ফিল্ডগুলোতে, কারণ তাদের সেই নলেজটা থাকে। প্র্যাকটিক্যালি আমাদের কাছে শিখছে, হ্যাঁ প্র্যাকটিক্যালি এটা অনেকটা সুবিধে। ফলে লয়ের স্কোপ যথেষ্ট আছে। কিছু কিছু মানুষ মনে করে এই সিনিয়রের পিছন একদম না, এটা আমরা একদম বিশ্বাস করি না। এই নিডটাকে আমরা চেষ্টা করি কিছুটা যদি তার বিকল্প কিছু একটা পথ খুঁজে বার করা যায়, এই কারণেই আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কশপস। ফলে যারা বিএলএলবি করছো তাদেরও যেমন অনেক স্কোপ রয়েছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো মোটিভেশনসের অভাবে তোমরা এইচএস করো বা তখন করোনি, বা এটা হতেও পারে মোটিভেশন সবসময় এটা সঠিক নয়, হয়তো কেউ সত্যি ইংলিশ লিটারেচারটাকে ভালোবাসে, কেউ সত্যিই হয়তো সোশিওলজিটাকে ভালোবাসে, সে ওইটা পড়ে মনে করলে না এবার আমি যদি লটা পড়ি, এর মতেই পারে। কোনো একটা পার্সপেক্টিভে জেনারেলাইজ ডিসিশন আনা সঠিক নয়। ফলে অনেকগুলো ভেরিয়েশনস আছে, স্কোপ প্রচুর আছে, শুধু ভাই একটু ধৈর্য ধরতে হবে, কারণ পড়াশুনো বিষয়টা ধৈর্যের বাইরে নয়। হ্যাঁ অবশ্যই তার পাশাপাশি জীবন জীবিকার প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এরকম ভাবার কোনো কারণ নেই যে ল পাস করার সঙ্গে সঙ্গে প্রতি মাসে তুমি কয়েক হাজার টাকা ইনকাম করছো, এটা কিন্তু একদম ভুল না। এটা যারা শুরু থেকে এটা ভাববে তাদের না পড়াই বেটার বাবা, কারণ যে কোনো প্রফেশনাল ফিল্ড বলো, যে কোনো ফিল্ড বলো না কেন, সবটাই সময় সাপেক্ষ ব্যাপার। আগে তো তোমাকে মানে তোমাকে যে লোকজন বিশ্বাস করতে পারে সেই জায়গাটা আগে তৈরি করতে হবে। তোমায় যদি লয়ার হিসেবে লোকজন যদি বিশ্বাস করতে না পারে, তাহলে তোমার কাছে নিশ্চয়ই একটা জায়গায় 5টা ক্লায়েন্ট আসবে না, এটাই খুব স্বাভাবিক। আর বিশ্বাস তুমি একদিনে অর্জন করা সম্ভব নয়, অনেকটা সময় লাগে। কাজের মধ্যে দিয়ে একটা ইনস্টিটিউশন তৈরি হয়, যে প্রবলেমটা সে সলভ করতে পারে। এটা 2-4 দিনের ঘটনা নয়, এটা দীর্ঘ সময়ের ঘটনা। এই যে আমরা 12 বছরের উপরে টিচার, 2007-এর পর থেকে আমি টিচিং ফিল্ডে রয়েছি, 2012 থেকে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি রয়েছে। এই যে আজকে একটা ওয়েস্ট বেঙ্গল ল পশ্চিমবঙ্গের কাছে ব্র্যান্ড, কি
কি করে হলো? প্রথম 2012-তে কি হয়েছিল, 2013-তে হয়েছিল, 2014 হয়েছিল না? একদম না। আজকে কেন পশ্চিমবাংলার মধ্যে ল কোচিংয়ের প্রচুর জায়গা রয়েছে, এটা নয় যে নেই। আমরা বিভিন্ন জায়গায় দেখি, কলকাতা শহরের আনাচে কানাচে বিভিন্ন লোকজন, এমনকি পাবলিশারদের এজেন্ট, তারা নিজেদের ল টিচার বলে দাবি করার চেষ্টা করে, কলেজ স্ট্রিট, শিয়ালদা, এরকম যে বহু ধরনের ইত্যাদি ইত্যাদি আছে। আমরা তাদের কাউন্টার করি, আমরা বলি আপনারা টিচার এই ধরনের কাজ করেন কেন? ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি সেই জায়গাটা পৌঁছতে পেরেছে এই কারণটায়, দীর্ঘ সময় ধরে সমাজের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করে, ছাত্রদের সঙ্গে সমাজের ইন্টারাক্ট করা, এই যে লিগ্যাল এইড প্রোগ্রাম থেকে শুরু করে এই যে ইউটিউব প্রোগ্রামসগুলোর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের কাছে, এবং অবশ্যই আমাদের যে একাডেমিক সার্ভিস, সেটা শুধুমাত্র এই সেমিস্টারে পড়িয়ে দিলাম তা নয়, একটা ছাত্রকে গ্রুম করা অ্যাজ আ লয়ার, ইন ফিউচার তারা লয়ার, তাদের কিভাবে গ্রুম করতে হবে তার একটা সায়েন্টিফিক ডিজাইন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি তৈরি করেছে, করছে, কারণ প্রতিনিয়ত সেটা ডাইনামিকলি চেঞ্জ হয়। দ্যাট ইজ ওয়াই আমরা মনে করি আমাদের এই ইউটিউব প্রোগ্রামটার মধ্যে থেকে আজকে যতটুকু আলোচনা করা গেল, যে নিশ্চিন্তে আফটার গ্র্যাজুয়েশন LLB তোমরা করতে পারো, সমস্ত ডিগ্রিটা ইকুইভ্যালেন্ট, স্কোপ সব ক্ষেত্রেই এক, বরং আমার মতে অবশ্যই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসছে LLB করছে, তাদের স্কোপটা তুলনামূলকভাবে কিছুটা অনেকটাই, ফ্রন্টগুলো অনেকগুলো খোলা, স্কোপটা অনেকটা খোলা, এটা আমার মনে হয়। সুতরাং আজকে ইউটিউব প্রোগ্রামটা এইখানটাতেই আমরা শেষ করছি। আগামী দিনে আরেকটি নতুন ভালো ইউটিউব প্রোগ্রামকে আমরা অর্গানাইজ করছি। অবশ্যই আপনারা ইউটিউব প্রোগ্রামগুলোকে দেখছেন, দেখে আমাদের মাঝে মধ্যেই ফোন করেন, যে কোনটা প্রয়োজন না প্রয়োজন অবশ্যই সেটা জানাবেন। আমাদের ফোন নাম্বারটা, অফিসিয়াল ফোন নাম্বারটা আমি বলে দিই, 8420607699। আমি আবার বলি 8420607699। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে এসে যদি কোনোদিন আপনাদের অ্যাডভাইস নিতে হয়, আপনারা সরাসরি চলে আসবেন, কোনো সমস্যা নেই। গড়িয়া স্টেশনের একদম পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি। সুতরাং আপনাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি শুধু কোচিং ইনস্টিটিউট নয়, অবশ্যই সমাজের অনেক মানুষ আছে যারা আমরা পাশে দাঁড়াই। কোনো আইনি সমস্যা হলে বা অন্য আইনগত সমস্যা বা পড়াশোনার বিষয়ে অ্যাডভাইস দিতে হলে ডেফিনেটলি অবশ্যই যদি একটু ফোন করে আসেন, তাহলে আমি বা ম্যাডাম যখন যেরকম থাকবে, বা আমরা একসাথে ক্লাস যখন থাকি, যেমন আজকে ছিল, আমরা ক্লাসের মধ্যে দাঁড়িয়ে একটু সময় করে বিষয়টাকে করছি, অবশ্যই আপনাদের পাশে আমরা দাঁড়াবো। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি মনে রাখবেন শুধু একটা কোচিং ইনস্টিটিউট নয় বেঙ্গলের, এটা একটি সামাজিক সংগঠনও বটে। ছাত্রছাত্রীদের গ্রুম করার পাশাপাশি সমাজের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ। সবাই ভালো থাকবেন। আগামী শারদ উৎসবে আমাদের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।